আচ্ছা, তো গত ক্লাসে আমরা হচ্ছে যেটা করেছিলাম আপনার হচ্ছে কি কি ছিল বলেন তো, আমরা হচ্ছে বিভিন্ন সম্পর্ক রিয়েক্টর সম্পর্কে পড়ছি। তো আজকে আমরা আরেকটা জিনিস দেখবো, সেটা হচ্ছে আমরা ওই হেটেরোজেনাস ক্যাটালিস্টের ভিতরে আমাদের যে ডিফিউশনটা নিয়ে কথা সেটা আর কি, সেটা নিয়ে একটু দেখবো। ডিফিউশনটা কি জানি, মানে এই জিনিসটা আসলে কি আমার তো মনে হয় জানার কথা, আপনাদের অলরেডি পড়ানো হয়ে গেছে মনে হয় ডিফিউশন, জানেন? জি স্যার। হ্যাঁ। নিম্ন diffu- ঘনত্বের সৃষ্টি। বুঝি নাই, কি কথা কথা বোঝা যাচ্ছে না। হাই কনসেন্ট্রেশন থেকে লো কনসেন্ট্রেশন থেকে চলে যাওয়া মানে ডিফিউশন। মলিকিউলার পাথওয়ে, তাই না? এটাকে আমরা মলিকিউল পাথওয়ে বলতে ইয়েস পারি, স্যার, মানে ইয়েস স্যার। হচ্ছে একটা মিডিয়াম থেকে আরেকটা মিডিয়াম, হাই কনসেন্ট্রেশন থেকে লো কনসেন্ট্রেশনের দিকে মলিকিউল যেভাবে পাস করে ওইটাকে আমরা বলি ডিফিউশন। তো নর্মালি হেটেরোজেনাস ক্যাটালাইসিস এর জন্য এটা হচ্ছে আরেকটু ডিফারেন্ট হয়ে যায়, কারণ হচ্ছে আমরা জানি কি, আমরা যদি স্ফেরিক্যাল বিড নেই, সাপোজ লাইক আমরা হচ্ছে একটা স্ফেরিক্যাল ক্যাটালিস্ট নিলাম, এর মধ্যে হচ্ছে বিভিন্ন পোর্ট টোর থাকে এইভাবে, তাই না? এর মধ্যে দিয়ে আমরা তো হচ্ছে প্রথম ক্লাসগুলো পড়েছি ইন্টারনাল ডিফিউশন, এক্সটার্নাল ডিফিউশন, এই জিনিসগুলো বারবার দেখছিলাম। তো একটা যদি হচ্ছে স্ফেরিক্যাল এরকম সিস্টেম হয়, সেখানের জন্য হচ্ছে আমার কিরকম থাকবে কনসেন্ট্রেশন প্রোফাইল, সাপোজ লাইক এটা হচ্ছে সিএ ছিল, তাই না? সিএ, তারপর হচ্ছে এক্সটার্নাল ডিফিউশন মাধ্যমে আপনার হচ্ছে লিকুইডের মধ্যে দিয়েও পাস করবে, পরে হচ্ছে সারফেসে আসলো, এটাকে বলছে সিএএস। তারপর সারফেস থেকে ও ডিফিউজ হয়ে পোরের ভিতর দিয়ে গিয়ে পোরের ভিতরে বসবে, এই জিনিসগুলো আমরা জানি, তাই না? এটাকে আমরা বলছি সিএআর, এটা রেডিয়াল ডাইরেকশন বরাবর আমরা কনসিডার করছি সিএস। তো এখানে পোরাস ক্যাটালিস্টের মধ্যে এই ডিফিউশনটা নর্মাল লিনিয়ার ডিফিউশনের মতো কখনোই হয় না। লিনিয়ার ডিফিউশন কি থাকে, যে সাপোজ লাইক আমাদের একটা মিডিয়াম আছে, এটা বি মিডিয়াম, এটা হচ্ছে এ মলিকিউল। এ মলিকিউল গুলো হচ্ছে আপনার জাস্ট হচ্ছে পাস করছে, মলিকুলার এ এদিকে যাচ্ছে, মলিকুল বি ওকে হচ্ছে জায়গা করে দেওয়ার জন্য এদিকে যাচ্ছে, যেটাকে ইকুইমোলার কাউন্টার ডিফিউশন বলি। বাট এটার জন্য কিন্তু এরকম হবে না। সো আমরা যে ইফেক্ট ডিফিউসিভিটি লিখতাম ডি দিয়ে, তাই না? ডি এ বি লিখতাম ডিফিউসিভিটি। এটা মানে কি ছিল, যে ডিফিউশন রেট হচ্ছে আমার কি ছিল, মাইনাস হচ্ছে ডি এ বি, এখানে ছিল ডেল্টা সি এ বাই ডেল্টা আর, বা ডেল্টা জেড লেখা যায়, এদিক দিয়ে উপর জেড ডাইরেকশন হয়, তাহলে আমরা ডেল্টা জেড লিখতে পারতাম। এরকম ছিল না ডিফিউসিভিটি ডিফিউশন ফ্লাক্সের, ম্যাস ট্রান্সফার ফ্লাক্সের? এই এরকম জি ইকুয়েশন ছিল স্যার। না ডিফিউশনের? হ্যাঁ, জি আমার সাথে স্যার কথা ছিল। বলেন। আচ্ছা, তো এটা যদি থাকে, তো আমরা এখন হচ্ছে ক্যাটালিস্ট, পোরাস ক্যাটালিস্টের জন্য কি এরকম একদম লিনিয়ার একটা ইকুয়েশন হয়ে যাবে, যে লিনিয়ার ওয়েতে মলিকিউল গুলা আপনার পোরের মধ্যে দিয়ে যাবে? এটা কি পসিবল? এখানে পসিবল আপনার এক্সটার্নাল ক্ষেত্রে। এক্সটার্নালে আমরা হচ্ছে ইকুইমোলার কাউন্টার ডিফিউশন বলতে পারি এটাকে, ইকুইমোলার কাউন্টার ডিফিউশন আমরা বলতে পারি। বাট যখন পোরের ভিতর যাচ্ছি, ইন্টারনাল ডিফিউশন যেটা আমরা বলি, ইন্টারনাল ডিফিউশন, এখানে গিয়ে ঝামেলা হয়ে যাচ্ছে, তাই না? তখন হচ্ছে পোর গুলো আসলে লিনিয়ার থাকে না। তো পোর গুলা কিরকম থাকে, পোরের যদি আমরা হচ্ছে একটা ছবি আঁকি, মানে পোর গুলা হচ্ছে নন লিনিয়ার থাকবে, এবং ডিস্টেন্স গুলো হচ্ছে থাকে কি মাল্টিপল হচ্ছে ঠিক থাকতে পারে। যেমন এখানে ক্যাটালিস্টটা হচ্ছে আমার কি পোরাস হবে, প্রথম জিনিসটা হচ্ছে ক্যাটালিস্টটা হাইলি পোরাস। দ্বিতীয় কথা হচ্ছে আমার পাথওয়ে, ডিফিউশন পাথওয়ে কি না, ডিফিউশন পাথওয়ে ইজ নট লিনিয়ার, তাই না? এটা লিনিয়ার হবে না। কেন লিনিয়ার হবে না? কারণ হচ্ছে পোর গুলা কিরকম থাকবে, জিগজ্যাগ জিগজ্যাগ, তাই না? পুরা কিরকম থাকে, আমরা হচ্ছে একদম এসিএম এর ছবির ভিতরে দেখছিলাম না, ওগুলা জিগজ্যাগ ওয়েতে থাকবে না? জি স্যার। আচ্ছা, তারপর আরেকটা প্রবলেম কি, আরেকটা প্রবলেম হচ্ছে ক্রস সেকশনাল এরিয়া হচ্ছে ইকুয়াল থাকবে না। পোর গুলার যে ক্রস সেকশনাল এরিয়া, আমরা যদি পোর গুলাকে সিলিন্ডার কনসিডার করি, এটা কখনো এরকম সিলিন্ডার ইকুয়াল হচ্ছে এরিয়া থাকবে না পোর গুলাতে, তাই না? জি স্যার, জি স্যার। ওন্ট বি সেম, তাই না? বা ইকুয়াল এরকম হবে না। তার মানে এটা হচ্ছে আমার কি থাকবে, এটা ভ্যারিং ক্রস সেকশনাল এরিয়া থাকবে, মানে ভ্যারি করতে থাকবে, ভ্যারিং ক্রস সেকশনাল এরিয়া। তাহলে এরিয়া ভ্যারি করতে থাকবে, এটা একটা প্রবলেম। তার মানে ডিফিউসিভিটি নর্মালি যে ডিআইবি যেরকম লিখে ফেলতাম এরকম ভাবে লেখা যাচ্ছে না, কারণ আমি তো একটা বললাম এখানে হচ্ছে আমার মানে মলিকিউল গুলার তো হচ্ছে একে তো হচ্ছে এটা পুরা এরিয়াটাই হচ্ছে ওর জন্য অ্যাভেলেবল না, শুধুমাত্র পোরাস অঞ্চলটুকু অ্যাভেলেবল ক্যাটালিস্টের ভিতরে। তারপর বললাম যে পাথওয়ে এটা লিনিয়ার হবে না, এটা জিগজ্যাগ হবে। তারপর হচ্ছে বললাম কি ক্রস সেকশনাল এরিয়া গুলো সুন্দর সিলিন্ড্রিকাল মতো যে হবে এটা কোনো গ্যারান্টি নাই, এগুলো চেঞ্জ হতে পারে। তো এই সবগুলা কনসেপ্টকে আমরা যদি একসাথে কনসিডার করি, সেটাকে আমরা ইফেক্টিভ ডিফিউসিভ বলতেছি ডি ইফেক্টিভ। এটা বলতেছি কি ইফেক্টিভ ডিফিউসিভিটি।
এখন এটার মধ্যে কি কি আসে, আমরা ডি ইফেক্টিভ যদি লিখি, ইফেক্টিভ ডিফিউসিভিটি, এটার মধ্যে টিপিক্যাল ডিফিউসিভিটি যেটা টার্ম থাকে ডি এ বি, এক মিডিয়ামের মধ্যে দিয়ে আরেক মিডিয়ামের মধ্যে দিয়ে যাচ্ছে, এ একটা মিডিয়াম যাচ্ছে হচ্ছে বি এর মধ্যে দিয়ে, এরকম। সাথে হচ্ছে আপনার পোরোসিটি থাকবে, পোরোসিটি, এপসাইলন, সিগমা সি, কনস্ট্রিকশন ফ্যাক্টর, আর টর্টুইসিটি। এখন এই এটা কি বলছি, পোরোসিটি, পোরোসিটি সম্পর্কে তো জানি তাই না? পোরোসিটি কি জিনিস? ভিতরে তীব্র তীব্র যে কণাগুলো থাকে সত্যি। ভলিউম অফ দ্য পোর ডিভাইডেড বাই কি হবে আমার তাহলে, টোটাল ভলিউম, তাই না? টোটাল ভলিউম মানে কি, টোটাল ভলিউমের ভিতরে সলিড ভলিউম প্লাস হচ্ছে আমার কি পোর ভলিউম, তাই তো, সব থাকবে। তো এইটা হচ্ছে আমার পোরোসিটি বলি। নর্মালি পোরোসিটি কিরকম থাকে, সলিড ক্যাটালিস্ট গুলো তো 0.4 থেকে হচ্ছে 0.5 এর মধ্যে থাকে পোরোসিটি, মানে 40 থেকে 50% আপনার ভয়েডেজ থাকে, বাকিগুলো সলিড, তাই না? এটাকে পোরোসিটি বলি, আপনি তো জানেন পোরোসিটি। আচ্ছা, তো স্যার এপসাইলন আমরা তো হচ্ছে ভয়েড গুলো নিয়ে হিসাব করি তাই না? কি, বুঝি নাকি? স্যার ভয়েডের স্পেসটা নিয়ে হিসাব করি শুধু তাই না স্যার? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে পোরোসিটি মানে কি, কতটুকু ফ্রি স্পেস আছে, কতটুকু ভয়েড আছে ক্যাটালিস্টের ভিতরে বা যে কোনো সলিডের ভিতরে, কতটুকু ফ্রি স্পেস আছে যে গ্যাসিয়াস বা অন্য রিয়েক্টেন্ট বা ঢোকার জন্য, বুঝতে পারছি? তো এপসাইলন দিয়ে এক্সপ্রেস করি, কখনো দেখবেন ফাই দিয়ে এক্সপ্রেস করছে, এটা ফাই পি বলে অথবা এপসাইলন পি বলে, এইভাবে আর কি। তো নর্মালি আমরা এপসাইলন দিয়ে এক্সপ্রেস করি আর কি পোরোসিটিকে। তো 0.4 থেকে 0.5 এর মধ্যে হয়, মানে কি একটা সলিড ক্যাটালিস্টে 40 থেকে 50% ভলিউম হচ্ছে আপনার ওপেন থাকে। নর্মালি আমরা মানে ধরি হচ্ছে 0.42, এটা আপনার পার্টিকেল টেকনোলজিতে হচ্ছে হয়তো বা পড়াইছে, 0.42 থাকে হচ্ছে আমার এরকম। আচ্ছা, তারপর হচ্ছে সিগমা সিটা বলার আগে আমরা বলতেছি যে টাও এর উপর বার দিলাম, সেটাকে বলতেছি টর্টুইসিটি, এই নামটা শুনছি? না স্যার। জি স্যার টর্ট, শুনছি স্যার। হ্যাঁ হ্যাঁ, এটা তো ম্যাথ ট্রান্সফারের ছিল না তাই না? টর্টুইসিটি মানে কি, আমার এটা যদি জিগজ্যাগ পাথ হয়, জিগজ্যাগ পাথওয়ে হচ্ছে যেরকম থাকতো, এখন তো হচ্ছে ক্যাটালিস্টে আমরা বললাম লিনিয়ার পাথওয়ে নাই, তাহলে লিনিয়ার পাথ যদি থাকতো, একটা পার্ট লিনিয়ার ডিস্টেন্স এ এবং বি এর মধ্যে ডিস্টেন্স হচ্ছে আমরা ধরলাম এল, কিন্তু এটা যদি হচ্ছে জিগজ্যাগ হয় তাহলে কিরকম থাকবে, এরকম, তারপর হচ্ছে এরকম হয়ে যাবে, এরকম এরকম এরকম, তাই না? পোর গুলা হচ্ছে এরকম এরকম হতে পারে। তো এটার জন্য কি হচ্ছে আমার কি, মানে আপনার মলিকিউল আগে যতটুকু ডিস্টেন্স পাস করতে হইতো লিনিয়ার পাথ হয়ে যদি হইতো, এখন কি তার জন্য অনেক বেশি যেতে হবে না? এ থেকে বি পর্যন্ত যেতে হলে এখন ডিস্টেন্স অনেক বেড়ে গেছে না? মানে জি মলিকিউলের স্যার। মধ্যে দিয়ে যাচ্ছে যাচ্ছে অনেকটুকু যেতে হবে, মানে আমরা দেখতেছি সেম ডিস্টেন্স হচ্ছে সেম ছিল এ থেকে বি তে। মানে আসলে কি ডিস্টেন্স বলতে বোঝাচ্ছি, এই যে ক্যাটালিস্টের হচ্ছে ইনার পার্ট থেকে ক্যাটালিস্টের ভিতরে ইন্টারনাল পার্ট পর্যন্ত, সারফেস পর্যন্ত, ওই যে আমরা রিয়েকশনের বিভিন্ন স্টেপ দেখছিলাম, 7টা স্টেপ দেখছিলাম তাই না? তো এখানে কিন্তু অনেক বেশি যেতে হচ্ছে, লিনিয়ার পাথওয়েতে যেতে হয় না, যেতে পারে না, কারণ এটা ক্যাটালিস্টের ভিতর কি থাকে, জিগজ্যাগ পাথওয়ে থাকে, পোর গুলা স্ট্রাকচার, পোর নেটওয়ার্ক এরকম থাকে। তার মানে এটা আমাকে এনকাউন্টার করতে হবে, এই যে ফেনোমেনা, এটাকে বলি আমরা টর্টুইসিটি। তো টর্টুইসিটি আমরা এক্সপ্রেস করি কিভাবে, টর্টুইসিটিকে এক্সপ্রেস করি অ্যাকচুয়াল ডিস্টেন্স, অ্যাকচুয়াল ডিস্টেন্স বিটুইন টু পয়েন্ট ডিভাইডেড বাই কি হবে তাইলে, শর্টেস্ট ডিস্টেন্স বিটুইন টু পয়েন্ট, মানে কি লিনিয়ার শর্টেস্ট ডিস্টেন্স কখন হয়, শুধুমাত্র যখন স্ট্রেট লাইন ডিস্টেন্স হয়, তাই না? আচ্ছা, এটা গেল এটা। তো তার মানে হচ্ছে কি টর্টুইসিটি অলওয়েজ কি একের চেয়ে বড় হবে না ছোট হবে বলেন তো? ছোট হবে স্যার। অলওয়েজ বড় হবে তাই না, কারণ হচ্ছে আপনার জিগজ্যাগ পাথওয়ে ডিসটেন্স অবশ্যই শর্টেজ থেকে অনেক বড়, তাহলে অলওয়েজ এটা গ্রেটার দেন, যে কোনো ক্যাটালিস্টের জন্য টর্টুইসিটি একের চেয়ে বড় হয়। আচ্ছা, লাস্ট একটা আছে কনস্ট্রিকশন ফ্যাক্টর, সিগমা সি। মানে যে যে কথাগুলো বললাম সবগুলা হচ্ছে ডিফিউশনের মধ্যে আমরা নিয়ে নিলাম। কনস্ট্রিকশন ফ্যাক্টর, কনস্ট্রিকশন হচ্ছে আপনার এটা যদি হচ্ছে নন লিনিয়ার, মানে হচ্ছে ক্রস সেকশনাল এরিয়া হয়, সাপোজ লাইক ক্যাটালিস্ট গুলা এরকম আছে, তার মানে এখানে হচ্ছে আমার অনেক বড় একটা হচ্ছে আমরা ক্রস সেকশনাল এরিয়া পেলাম, সেটাকে আমরা যদি এ 1 বলি, এখানে গিয়ে ক্রস সেকশনাল এরিয়া আবার কমে যাচ্ছে এ 2 বললাম। তার মানে এভাবে ভ্যারি করতে থাকে, আমরা যেটা কথা বললাম যে ক্রস সেকশনাল এরিয়া কোর গুলা হচ্ছে সমান থাকবে না। তো এইটা নর্মালি হচ্ছে কনস্ট্রিকশন ফ্যাক্টর সিক্স, যেটা সেটা হচ্ছে যে ফাংশন অফ বিটা, মানে হচ্ছে বিটা হচ্ছে আমার কত, লার্জেস্ট এরিয়া, এরিয়া অফ কোর, ক্রস সেকশনাল এরিয়া অফ দ্য কোর, সরি, ক্রস সেকশনাল এরিয়া অফ দ্য কোর ডিভাইডেড বাই হচ্ছে শর্টেস্ট এরিয়া। তার মানে এটা হচ্ছে আমার কত হবে, এটা হচ্ছে A1/A2 হবে।
আর সিগমা সি যে কনস্ট্রিকশন ফ্যাক্টর কনস্ট্যান্ট, এই যে এটা হচ্ছে বিটার একটা ফাংশন। বুঝতে পারছি, এটা হচ্ছে অ্যাভারেজ দিতে হয়। টিপিক্যালি যদি হচ্ছে আপনার ওই ইয়ে হয়, বিটার মান যদি 10 হয়, বিটা যদি 10 হয় নর্মালি, তার ওটার জন্য করসপন্ডিং কনস্ট্রিকশন ফ্যাক্টরের মান হচ্ছে 0.5 হয়। এটা হচ্ছে টিপিক্যাল ভ্যালু আর কি। মানে হচ্ছে আপনার 10 গুণ বড় যদি হয় শর্টেস্ট মানে ক্রস সেকশনাল থেকে লার্জেস্টটা যদি হচ্ছে 10 গুণ বড় হয়, তাহলে দেখা যায় হচ্ছে মানে আপনার কনস্ট্রিকশন ফ্যাক্টরের মান 0.5 এর কাছাকাছি থাকে। তার মানে এই ফ্যাক্টর গুলো যদি আমরা কনসিডার করি, তাহলে এই সবগুলো আমার ইফেক্টিভ ডিফিউসিভিটির ভিতরে আসবে। অ্যাকচুয়াল যেটা হচ্ছে লিনিয়ার ডিফিউসিভিটি ডিএবি, ওর সাথে আমরা কি নিলাম, আমরা শুধুমাত্র ওর মধ্যে যতটুকু পোরাস পার্ট ওর মধ্যে দিয়ে ওই ডিফিউশনটা হবে, এটা উপরে। তারপর হচ্ছে সিগমা সি, তারপর হচ্ছে টাউ। তার মানে এই ফ্যাক্টর দিয়ে এটাকে মাল্টিপ্লাই করে নিতে হবে, মানে বেসিক্যালি এটা একটা কারেকশন ফ্যাক্টর টাইপ কাজ করে, তাই না? যে ডিফিউশনটা থাকতো ওটাকে একটা কারেকশন ফরম্যাটে নিয়ে আসতে হবে। বুঝতে পারছি? জি স্যার। জি স্যার, বুঝছি স্যার। আচ্ছা, তো এখন যদি আমরা হচ্ছে টাও এর মান একটা, যদি আমরা একটা অঙ্ক করাই, সাপোজ লাইক আমার হচ্ছে পোর গুলা এরকম করে আছে, মানে হচ্ছে আমার দুইটা নেটওয়ার্কের মধ্যে পোর হচ্ছে এরকম করে আছে এবং দুইটার মধ্যে হচ্ছে 90 ডিগ্রি করে আছে। এটা হচ্ছে পয়েন্ট এ, এটা হচ্ছে পয়েন্ট বি, এবং এটা হচ্ছে আপনার মানে হচ্ছে প্রত্যেকটা লেন্থ, পোরের এই লেন্থ হচ্ছে এল, এই লেন্থ হচ্ছে আমার কত এল। তাহলে বলেন তো এটার জন্য টর্টুইসিটির মান কত হবে? টোটাল ডিস্টেন্স উপরে হয় হচ্ছে কি অ্যাকচুয়াল ডিস্টেন্স, অ্যাকচুয়াল ডিস্টেন্স তাহলে এ থেকে বি তে পাস করতে এই বরাবর যে, তারপরে এই বরাবর যেতে হবে যে কোনো রিয়েক্টেন্ট মলিকিউল, তার মানে টুয়াইস এল, তাই না? আর নিচে হবে কি শর্টেজ ডিস্টেন্স, মানে হচ্ছে যে এই পয়েন্টের এই লেন্থটুকু, এই লেন্থের মান কতটুকু আমাকে বলেন তো। স্যার এ বি, এ থেকে বি। হ্যাঁ, এটার ডিস্টেন্সের মান কত? আমি তো ভ্যালু বলে দিছি, এল এর ভ্যালু বলে দিছি, যে দুই আর্মের স্যার হচ্ছে। এল হবে শুধু একটা, এল এল হবে শুধু ওয়ান এল। এই, এটা একটা সমকোণী ত্রিভুজ না? এটা হচ্ছে এ থেকে বি। স্যার, 3 ভাগের এক ভাগ হবে স্যার। রোট ওভার, এই 3 ভাগের 1 হয়, রোট ওভার টুয়াইস এল হবে না, রোট ওভার 2L হবে না? এটা কি মানে 90 ডিগ্রি তো বলেই দিচ্ছে এখানে। তার মানে এই ডিস্টেন্স কি, এটার হচ্ছে কি হবে আপনার হচ্ছে রুট লম্ব ওভার স্কয়ার স্যার। এ হবে না? নো, আপনার এটা হচ্ছে কি সমকোণ না? তাহলে এটা কি জি অতিভুজ, স্যার, এটা অতিভুজ অনুভূমিক। এটা। তাহলে এটা কি হবে, এল স্কোয়ার প্লাস এল স্কোয়ার, রোট উপরে হচ্ছে রোট ওভার, তার মানে কি রোট ওভার 2L না? জি স্যার, জি স্যার। তার মানে এটা হচ্ছে রোট 2L, এক মানে শর্টেজ ডিস্টেন্স। তাহলে এটা যদি কাটাকাটি করি আমরা পাচ্ছি হচ্ছে রোট ওভার 2, তাই না? এটার মান হচ্ছে 1.414। এই যে আমরা বললাম আসলে সবসময়, এটা তো একটু খুবই সিম্পল উদাহরণ দিলাম, আসলে পুরো জীবন এরকম থাকবে না, তাই না? এত সুন্দর অবস্থায় থাকবে না, অনেক জিগজ্যাগ থাকবে। তো দেখালাম আর কি টর্টুইসিটি কিভাবে বের করে। তা আমি যদি এই ভ্যালুগুলো আপনাদের বলে দিই, এই যে পোরোসিটি, তারপর কনস্ট্রিকশন ফ্যাক্টর, টর্টুইসিটি, তাহলে কি হচ্ছে যে আপনার গ্যাসিয়াসের যে হচ্ছে ডিফিউসিভিটি থাকতো, একটা গ্যাস ফ্রেজে ওর যে ডিফিউসিভিটি থাকতো, ওইটা থেকে ইফেক্টিভ ডিফিউসিভিটি বের করা যায় না? স্যার সাপোজ লাইক কোশ্চেনটা আমার, বুঝতে পারছি। আচ্ছা সাপোজ লাইক আমাকে বলে দিল একটা ক্যাটালিস্ট কোরের জন্য টাও এর মান হচ্ছে আমার, টাও এর মান বলে দিছে 3, তারপর বলছে কনস্ট্রিকশন ফ্যাক্টরের মান হচ্ছে আমাকে বলে দিল সাপোজ লাইক হচ্ছে আপনার 0.8, আর হচ্ছে আমার ওই হচ্ছে ইয়ে যেটা 5p বা হচ্ছে আপনার সিগমা পি পোরোসিটি, সেটা বললাম আমার 0.4। আমাকে বলছে এটা যদি রিয়েক্টেন্ট গুলা গ্যাস ফেজে থাকতো তাহলে হচ্ছে ওর ডিফিউসিভিটি হইতো 1 × 10⁶ মিটার স্কোয়ার পার সেকেন্ড, ডিফিউসিভিটি ইউনিট। আমাকে বলছে এটা যদি এই ক্যাটালিস্টের ভিতর দিয়ে যায় তাহলে আসলে অ্যাকচুয়াল ডিফিউসিভিটি কত হবে। তাহলে এটা কিভাবে বের করবো? ইফেক্টিভ ডিফিউসিভিটি, আমরা জানি ইফেক্টিভ ডিফিউসিভিটি হচ্ছে গ্যাস ফেজ ডিফিউসিভিটি বা টিপিক্যাল নর্মাল ডিফিউসিভিটি, যেটা লিনিয়ার ডিফিউসিভিটি বা ইকুইমোলার কাউন্টার ডিফিউশন, ইন্টু 5p ইন্টু সিগমা সি ডিভাইডেড বাই টাউ। তার মানে 1 × 10⁻⁶, এখানে হচ্ছে 5p হচ্ছে 0.4, তারপর হচ্ছে 0.8 ডিভাইডেড বাই হচ্ছে 3। এটা যদি করি এটা হচ্ছে 0.106 ডিএবি। মানে তার মানে দেখেন ইফেক্টিভ ডিফিউসিভিটি, এটার মান আমি আর না লিখে ডিএবি দিয়ে লিখলাম। ইফেক্টিভ ডিফিউসিভিটি আপনার হচ্ছে যদি শুধুমাত্র গ্যাস ফেজে থাকতো, যদি এই পোর্ট মানে ইয়েটা না থাকতো, ক্যাটালিস্টটা না থাকতো, তাহলে হচ্ছে আপনার এটা যত ডিফিউসিভিটি হইতো এর চেয়ে এখন কত গুণ হয়ে গেল, এটা 0.1 গুণ। তার মানে হচ্ছে কত শতাংশ কমে গেল, কত পার্সেন্টেজ কত কমে গেল। স্যার 10.6। এই মানে এটা, হ্যাঁ মানে তোমার আপনার হচ্ছে কত পার্সেন্ট কমে গেল, 90% কমে গেল না? হ্যাঁ হ্যাঁ, জি স্যার। মানে তার মানে দেখতেছেন মানে অ্যাকচুয়াল যে ডিফিউশন আমরা পাইতাম, মানে হচ্ছে মলিকুল গুলা যেভাবে যেত, এই জাস্ট এই পোরাস আর্কিটেকচার বা নেটওয়ার্কের কারণে আমার হচ্ছে ডিফিউসিভিটি অনেক বেশি কমে যাচ্ছে না?
জি স্যার, প্রায় প্রায় 90%। 90% কমে যাচ্ছে। বুঝতে পারলাম এই যে ক্যাটালিস্টের ভিতরে হচ্ছে কেন আমরা বলি যে ইন্টারনাল ডিফিউশন কন্ট্রোল, এক্সটার্নাল ডিফিউশন কন্ট্রোল, এই জিনিসগুলো নিয়ে আমরা কেন এত কনসার্ন থাকি। জি স্যার। আচ্ছা, তো এই পর্যন্তই ছিল। আমাকে আপনাদের বড় ইয়ে না করছে যে একটু ডিজাইন হাবিজাবি গুলো পড়াতে, কারণ হচ্ছে মানে এখন আর ইয়ে স্যার নাই আমার কিন্তু ডিফিউশন বেশি হওয়া ভালো না স্যার? হ্যাঁ, ডিফিউশন বেশি হওয়া ভালো। যত বেশি ডিফিউশন হবে তত তো আমার জন্য ভালো। ওই যে আমরা ভালো। একদম প্রথম দিকের ক্লাসগুলো বলছিলাম না, এক্সটার্নাল ডিফিউশন ইন্টারনাল ডিফিউশন আমরা কিভাবে হচ্ছে কন্ট্রোল করবো, আমরা চাই না ওইগুলোর কারণে কোনো কিছু কি হোক, আমার যে রিয়েকশন রেটটা লিমিটেড হয়ে যাক, তাই না? এগুলো বলছিলাম না আমরা, হচ্ছে জি সেট স্যার। দেখাইছিলাম তো যে কিভাবে এক্সটার্নাল ডিফিউশনকে মিনিমাইজ করা যায় বা ইন্টারনাল ডিফিউশনকে মিনিমাইজ করা যায়। পরীক্ষা আসলে এগুলো পারবেন না এই গ্রাফ সহকারে ব্যাখ্যা করতে? ইনশাআল্লাহ স্যার। পড়তে হবে, এগুলো হচ্ছে পড়া লাগবে। আমি তো সিলেবাস খুব বড় করিনি, মানে হচ্ছে সিলেবাস শুধু হেটেরোজেনাস ক্যাটালাইসিস পর্যন্ত আপনাদের সাথে ছিল। তো আমি হচ্ছে এই পর্যন্তই সিলেবাস থাকবে আর কি। তো এরপরে আর দেখাবো না কোনো কিছু তো, কারণ হচ্ছে অলরেডি হচ্ছে ইয়ে করে ফেলছে আর কি। তো এই পর্যন্তই থাকবে আর কি। এর মধ্যে আমি যত কিছু দেখালাম এগুলো কিন্তু আমি বারবার বলছি যে বই পড়তে হবে, হাতে ডিরাইভেশন করতে হবে। আপনারা যদি করে না আসেন, আমি যা যা করাইছি, সিলেবাস খুবই ছোট, তারপরেও কিন্তু হচ্ছে এটা দেখবেন পরীক্ষার হলে তারপর আর পারবেন না, পরে কিন্তু আমাকে গালাগালি করবেন, বুঝতে পারছেন যেটা হয়। তো আমি বারবার বলছি হাতে ডিরাইভেশন করতে, আমি যা করাইছি ওইগুলাই, যে ডেটা অ্যানালাইসিস, তারপর হচ্ছে ওই জিনিসগুলা বই বই থেকে পড়তে বলছি, আর হচ্ছে এই জিনিসগুলা করলাম। এইটুকুই সিলেবাস, খুবই শর্ট সিলেবাস। বইতে যে সিলেবাস থাকে রিয়েকশনে, তার চেয়ে আমি অনেক কমিয়ে দিয়েছি। আমি আশা করি আপনারা পারবেন। এবং এই পার্টে তো হচ্ছে ওরকম ম্যাথমেটিক্স নাই, শুধু একটা হচ্ছে আমি ওই যে ইয়েটা দেখাচ্ছি, ক্যাটালিস্ট ওয়েট কতটুকু লাগবে, ভলিউম কতটুকু লাগবে, সেই জিনিসগুলো বলেছি। তারপরে ডেটা অ্যানালাইসিস বলেছি। তারপর বিভিন্ন পার্টে হচ্ছে আপনার ডিরাইভেশন দেখিয়েছি, তাই না? অ্যাবজর্পশন, আইসোথার্মাল ডিরাইভেশন, অ্যাবজর্পশন কত রকম, মলিকুলার, তারপর হচ্ছে আপনার কি মানে ইয়ে অ্যাবজর্পশন কি জানি ওই ডিসোসিয়েটিভ অ্যাবজর্পশন, তারপর হচ্ছে আমরা ল্যাংমুর অ্যাবজর্পশনের কথা বললাম। তারপর হচ্ছে রিয়েকশন মেকানিজমের কথা বললাম। রিয়েকশন মেকানিজম হচ্ছে আপনার কত সিঙ্গেল সাইড, মাল্টিপল সাইড, বিভিন্ন ক্লাসিফিকেশন, এলি রেডিয়াল মেকানিজম। তারপর হচ্ছে যদি লিমিটেড হয়, অ্যাবজর্পশন লিমিটেড, তারপর ডিসঅর্পশন লিমিটেড, বা হচ্ছে সারফেস রিয়েকশন লিমিটেড হলে কিরকম হবে, ফাইনাল ইকুয়েশন কিরকম পাবো, আমরা কিভাবে ডেটা দেখে বুঝবো আমাদের কোনটা লিমিটেড। তারপর আমরা একটা ডেটা অ্যানালাইসিস দেখছি, তাই না? যে বিভিন্ন আমরা ডেটা নিয়ে আমরা কিভাবে ওখান থেকে মেকানিজম বলতে পারি, প্রুফ করতে পারি। এইগুলাই আসলে হচ্ছে পড়লে হচ্ছে মোটামুটি যথেষ্ট বড় হবে। কিন্তু তারপরেও মানে হচ্ছে সিলেবাস আহামরি বড় না। আমি আশা করবো যে ডিফিউশনের জিনিসগুলা, তারপর রিয়েক্টর ডিজাইনের বিভিন্ন পার্ট করিয়েছি, মানে রিয়েক্টর হচ্ছে কিভাবে থাকবে, ওগুলা করলেই হচ্ছে সিলেবাস কভার হবে। আপনাদের এ নিয়ে কারো প্রশ্ন আছে আমি যা যা পড়ালাম এ নিয়ে? না স্যার। স্যার আমাদের রিয়েক্টর ডিজাইনে তো শুধু থিওরি পড়ানো হয়েছে। থিওরি না, আমি তো হচ্ছে আপনাদের ইয়েটা বলে দিয়েছি, ওই যে আপনার হচ্ছে প্লাগ ফ্লো রিয়েক্টর একটা ডিজাইন করে দেখালাম না, ক্যাটালিস্ট কতটুকু লাগবে, ভলিউম কতটুকু লাগবে রিয়েক্টরে, সেটা হচ্ছে দেখালাম না। স্যার ওই যে ক্যাটালাইজ চ্যাপ্টারে হ্যাঁ ওইটাতে হ্যাঁ ছিল কি? হ্যাঁ, ওই যে হ্যাঁ একটা ম্যাথ জি স্যার, দেখালাম না। একটা ম্যাথ ছিল, হ্যাঁ স্যার। হ্যাঁ, ওইটাই, এগুলোই রিয়েক্টর ডিজাইন। কিন্তু আমি হচ্ছে ওই পিএফআর এমএফআর ওগুলো আর দেখালাম না, কারণ ওগুলো হচ্ছে দেখালে আমাকে মিনিমাম আরো হচ্ছে 10টার মতো ক্লাস নিতে হবে মিনিমাম, জাস্ট হচ্ছে ওইখান থেকে করতে গেলে। তো আপনাদের অবস্থা খারাপ হয়ে যাবে এর জন্য আমাকে না করছে আর কি। জি তো যাই স্যার। হোক, তো হচ্ছে এর জন্য আর যদি নেক্সট মানে সেমিস্টার গুলায় হচ্ছে আপনাদের ওই যে প্রসেস ডিজাইন থাকে, তো সেখানে হচ্ছে রিয়েক্টর ডিজাইন আবার কোন কথা, আমি জানি না আপনাদের কোন কোর্স টিচার নিবে, বা যদি সালিহিন নেয় আমি ওকে বলবো আপনাদের হচ্ছে রিয়েক্টর ডিজাইন লিস্ট হচ্ছে এমএফআর হচ্ছে আর পিএফআর এর হচ্ছে বেসিক ডিজাইন গুলো দেখানোর জন্য, ভলিউম বের করার জন্য। ঠিক জি আছে? স্যার। আর আমি স্যার যদি থাকি আজকের, স্যার আজকের ক্লাস থেকে স্যার শুধু ডেরিভেশনটাই ইম্পর্টেন্ট নাকি আজকে স্যার? এইটুকুই, মানে এটা হচ্ছে ডিফিউসিভিটি নিয়ে কথাবার্তা আর কি, আর কোনো কিছুই না। জি স্যার। স্যার এই জায়গা থেকে ওকে কোশ্চেন থ্যাংক ইউ স্যার। আসার মতো? হ্যাঁ, দিতে পারে এখানে। ডিফিউশন আপনার হচ্ছে ইফেক্টিভ ডিফিউসিভিটি কাকে বলে, তারপর হচ্ছে যে কি কি ফ্যাক্টর আমরা এখানে কনসিডার করি ইফেক্টিভ ডিফিউসিভিটিতে, কেন হচ্ছে আমরা ওই হচ্ছে এখানে এটা কমে যায়, এই জিনিসগুলাই তো কনস্ট্রিকশন হ্যাঁ ফ্যাক্টর, টর্কুইসিটি, এই জিনিসগুলাই যা বলেছি জি তাই। স্যার। জি স্যার বুঝতে পারছি। হুম। আচ্ছা, এরপরে হচ্ছে মানে ইয়েতে আর হচ্ছে আজকে অ্যাটেন্ডেন্সটা দেন, আপনাদের মেম্বার তো আসলে খুবই কম, রুম 16, ইয়েস স্যার। 17, 18, Yes, sir. 19, ইয়েস স্যার। 17 আছে স্যার, 20। 17 এখানে। আচ্ছা, 17 প্রেজেন্ট, আচ্ছা ঠিক আছে, দেখেছি। কত পর্যন্ত? 19, ইয়েস স্যার। 20, প্রেজেন্ট স্যার। 21, 22, Yes, sir. 23,
স্যার 23 অনেক অসুস্থ স্যার, ঘুমাইছে, ও আচ্ছা, জ্বর আসছে স্যার। ওকে। 24, 25, Yes, sir. 26। Yes, sir. ওকে, আজকে তো ভালোই প্রেজেন্ট। আচ্ছা, এই পর্যন্তই থাকুক। আমি হচ্ছে হয়তো বা আরেকটা রিভিউ ক্লাস নিব, ওই যে একদম লাস্টে আপনারা একটু প্র্যাকটিস করেন, তারপর যে যে প্রবলেম হবে যেখানে যেখানে ফেস করবেন ওই লাস্ট আগামী বৃহস্পতিবার আর কি। তো হচ্ছে ওই জিনিসগুলো আমাকে ধরা দিবেন পরীক্ষার আগে, লাস্ট ক্লাস। বুঝতে পারছি? ওকে স্যার, এই 50 হরমোনিক স্যার। হ্যাঁ, রিভিউ ক্লাস টাইপ আর কি। আর আপনাদের যে অ্যাসাইনমেন্টে দেওয়ার কথা, সিআর এর সাথে তো কথা হয়েছিল, আপনারা হচ্ছে অ্যাসাইনমেন্ট করছেন? স্যার আমাদের অ্যাসাইনমেন্ট দেওয়া হয়েছিল। টার্ম ফাইনাল সলভ করতে বলছিলাম না? স্যার কিছু তো বলা হয়নি স্যার, সরি স্যার। আচ্ছা, আচ্ছা, এটা আমি এখন ইয়ে করি যে নাকি, আচ্ছা অ্যাসাইনমেন্টটা একটা গতবার যেরকম দিয়েছি ওটাও দেওয়া যায়, আপনারা ইয়ে করবেন। এখন তো আসলে সময়ও নেই, আমি জানি না আসলে, না- নাকি সিটি দিয়ে দিবেন? স্যার অ্যাসাইনমেন্টটা কিরকম ছিল? অ্যাসাইনমেন্ট আমি বলেছিলাম প্রিভিয়াস ইয়ার সলভ করতে শুধু। স্যার ওই যে ম্যাথ ও করেছিলেন যে ওইটা। প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেন হ্যাঁ, সলভ। 3 বছরের সলভ করলেই হবে। আমি চেয়েছিলাম যেহেতু আপনারা হচ্ছে রিয়েকশন এটা কঠিন, আপনার মিন ওয়াইল আস্তে আস্তে করতে থাকলে আপনার প্র্যাকটিসও হয়ে যাবে, আর পরীক্ষার জন্য হচ্ছে প্রিপারেশন হয়ে যাবে আর কি। স্যার আমাদের তো কোশ্চেন একটা আছে আমাদের হাতে, মানে প্রিভিয়াস কোশ্চেন। তাহলে আমি হচ্ছে আমাদের মানে হচ্ছে এই যে আমার পার্টে যে ডেটা অ্যানালাইসিস এর জন্য যেটা থাকে আর কি, তো আমি হেটারোজেনাস ক্যাটালাইসিস এর কয়েকটা আপনাদের প্রশ্ন পাঠিয়ে দেই পিডিএফ করে, আপনারা সেটা হচ্ছে করেন, তাহলে সলভ করেন। জি স্যার, ওই যে ডেটা অ্যানালাইসিসের। হ্যাঁ, ওই ডেটা অ্যানালাইসিস গুলো। হ্যাঁ স্যার, এইটা হইতে পারে ভালো হুম। হবে। তাহলে আমি হচ্ছে ওকে স্যার। 3টা ডেটা অ্যানালাইসিস এর দিব, আপনারা হচ্ছে ওটা কি করবেন, অ্যাসাইনমেন্ট হবে ওটা নিয়ে হচ্ছে আপনার মেকানিজম ডিরাইভ করবেন এবং প্রুফ করবেন। বুঝতে পারছেন এই যে মেকানিজমটা আমার সঠিক, আমি যেটা ক্লাসে যেভাবে বলছি যে স্টেপ গুলা কি ছিল, আমরা হ্যাঁ ডেটা নিয়ে হ্যাঁ। বিভিন্ন ভাগে ভাগ করি, তারপর জি ওইখান স্যার, থেকে কি চারটা করব। চারটা ছিল, এ বি সি ডি হ্যাঁ, এইভাবে ছিল। হ্যাঁ, হ্যাঁ, ভাগ করে তারপর হচ্ছে একটা মেকানিজম বলি, আছে এইটা মেকানিজম হতে পারে, তারপর একটা মেকানিজম যে ওটা হবে ওটা আবার ডিরাইভেশন করে প্রুফ করি যে সারফেস রিঅ্যাকশন লিমিটিং হলে, আর ফাইনালি ওই কার্ভে আমরা পাই কিনা, যে ক্লাসে যা যা বললাম আর কি, সবগুলা স্টেপ করতে পারবেন না? স্যার আমাদের একটু সময় দিতে হবে তাহলে স্যার, এই এই সপ্তাহে স্যার আমাদের তো। তাহলে আপনাদের ক্লাস শেষ তো বৃহস্পতিবার, আপনারা শনিবার পর্যন্ত নেন, তাহলে নাহলে তো পিএল এর মধ্যে আসলে। স্যার, হ্যাঁ, স্যার আমাদের এই সপ্তাহে কিছু করা মানে কালকে হচ্ছে একটা কুইজ টেস্ট, পরের দিন ভাইবা, তারপর ফেস, তারপর 2 দিন এক ডে, মানে এই সপ্তাহে স্যার কিছুই করতে পারবো না আমরা, এরকম অবস্থা হয়ে গেছে। পিএল এ বেশি নিলে তো আপনাদেরই ক্ষতি, অন্য সাবজেক্ট পড়তে হবে না? স্যার কিছু আচ্ছা, করার না। আপনাদের সিআর এর সাথে আমি বলবো না, আপনারা সিআর এর সাথে কথা বলেন, পরে সিআর আমাকে জানায় না, আপনাদের প্রেফারেন্স অনুসারে আমি দেবো, সমস্যা নেই। জি স্যার। বাট আমি 3টা প্রবলেম দিব, এরকম ডেটা অ্যানালিসিস এর 3টা প্রবলেম, আপনারা ওই 3টা প্রবলেম সলভ করলেই হবে শুধু। ওকে স্যার। আচ্ছা, ঠিক আছে, তাহলে সিআর আমার সাথে কথা বলেন তাহলে সাবমিশন ডেডলাইন নিয়ে। ওকে স্যার, আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে, থ্যাংক তাহলে আল্লাহ হাফেজ। ইউ। বুঝছি।